গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকে জিএস এর উপর থেকে 68 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। অর্থাৎ এর আগে আমরা কিন্তু অলরেডি 67টা ক্লাস জিকে জিএস এর উপর থেকে কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে একটা লিঙ্ক শো হচ্ছে, সেটার উপর ক্লিক করো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো তোমরা পরপর দেখে নিতে পারবে। ক্লাসের শুরুতে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, তোমরা এই চ্যানেলের কোনো ভিডিওকে, কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু অবশ্যই নির্দিষ্ট দিন অন্তর রিভিশন করবে। তো শুরু করছি আজকের ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো, জাতীয় ক্যালেন্ডার কোন বছর থেকে গৃহীত হয়? অর্থাৎ ভারতের যে জাতীয় ক্যালেন্ডার সেটা কবে থেকে গৃহীত হয়? তো এক্সাক্ট ডেট মনে রাখবে, 22 মার্চ, 22 মার্চ 1957 সাল থেকে কিন্তু ভারতের জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয়। কোন ক্যালেন্ডার গ্রহণ করা হয়েছে? শক ক্যালেন্ডার। তো 22 মার্চ 1957 সালে ভারত সরকার শক সংবাদকে দেশের জাতীয় ক্যালেন্ডারের কিন্তু স্বীকৃতি দেয়। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, 1957 সাল কিন্তু এর সঠিক অ্যান্সার হবে। এবং এই যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডার অনুযায়ী কোশ্চেন দিয়েছিল এক্সামে যে প্রথম মাস কোনটা, ফার্স্ট মান্থ। শক ক্যালেন্ডার হিসাবে প্রথম মাস কোনটা এবং শেষ মান্থ কোনটা? তো যে কোনো একটা মনে থাকলেই প্রথম এবং শেষ মনে থাকবে। তো প্রথম মাস চৈত্র মাস, ফার্স্ট অপশন দেবে কিন্তু বৈশাখ মাস, এবং যারা বৈশাখ মার্কিং করবে অ্যান্সার ভুল হবে। খেয়াল রাখবে, প্রথম মান্থ হলো কিন্তু চৈত্র মাস, এবং চৈত্র মাস যেহেতু ফার্স্ট মান্থ হচ্ছে, তাহলে ফাল্গুন হবে কিন্তু শেষ মাস, ফাল্গুন মাস হবে কিন্তু শেষ মান্থ। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটির জলীয় দ্রবণকে ব্রাইন দ্রবণ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, এবং বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। কার জলীয় দ্রবণকে? সোডিয়াম ক্লোরাইড, NaCl এর জলীয় দ্রবণকে বলা হয় কি? ব্রাইন দ্রবণ। এটা কি কাজে ব্যবহার করা হয়? ইলেকট্রোলাইসিসের কাজে কিন্তু ব্রাইন দ্রবণের ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, পোলিও রোগের কারণ কি? তো তোমাদেরকে পড়িয়েছিলাম, পোলিও রোগের কারণ হলো কিন্তু মূলত ভাইরাস। তাহলে এখানে ছত্রাক কেটে গেল, ব্যাকটেরিয়া কেটে গেল। ভাইরাস দেখো দুটো জায়গাতে আছে, একটা একতন্ত্রী আরএনএ ভাইরাস, আর একটা আছে দ্বিতন্ত্রী ডিএনএ ভাইরাস। তাহলে পোলিও ভাইরাসটা কি আরএনএ ঘটিত ভাইরাস না ডিএনএ ঘটিত ভাইরাস? তো মনে রাখবে, পোলিও ভাইরাস একতন্ত্রী আরএনএ ভাইরাস, কিন্তু আরএনএ ভাইরাস জিনোম দ্বারা কিন্তু এটা গঠিত। তো পোলিও ভাইরাস মূলত ছড়ায় মলত্যাগের মাধ্যমে, হাঁচি বা কাশির মাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে থাকে। এবং এই ভাইরাসটা মূলত অ্যাটাক করে কোথায়? গলায়, কারণ এটা ম্যাক্সিমাম গলায় এবং অন্ত্রে পাওয়া যায়। এবং এই পোলিও ভাইরাসের কারণে কি হয়? মানুষের যে নার্ভ সিস্টেম, স্নায়ুতন্ত্রের সিস্টেম, এই স্নায়ুতন্ত্র সিস্টেম কিন্তু পক্ষপাত হয়ে থাকে, পক্ষঘাত হয়ে থাকে এই নার্ভাস সিস্টেমে। অর্থাৎ খাস বাংলা যেটাকে বলা হয়, পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই পোলিও ভাইরাসের কারণে। পোলিও ভাইরাস থেকে দুটো কোশ্চেন দেয়, কি কি? একটা হলো পোলিও ভ্যাকসিন, পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? পোলিও ভ্যাকসিন আবিষ্কারক কে? তো পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন জোনাস, জোনাস সাল্ক, জোনাস, জোনাস সাল্ক পোলিও ভ্যাকসিনের কিন্তু আবিষ্কার করেন। আরেকটা কোশ্চেন কি দেবে, যে ভারত পোলিও মুক্ত হয়েছে কোন সালে? ভারত, ভারত পোলিও মুক্ত, ভারত সম্পূর্ণরূপে পোলিও মুক্ত হয়েছে, ভারত সম্পূর্ণরূপে পোলিও মুক্ত হয়েছে কত সালে? তো মনে রাখবে 2014 সালে। তারিখটা না মনে রাখলেও হবে। তো 27 মার্চ 2014 WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের দ্বারা ভারতকে পোলিও মুক্ত হিসাবে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে।
নেক্সট কোশ্চেনে চলে আসো, অর্থনৈতিক উদারীকরণ কবে শুরু হয়েছিল, কোন সালে শুরু হয়েছিল? তো অর্থনৈতিক উদারীকরণ শুরু হয়েছিল 1991, 1951 সালে। সেই টাইমে প্রাইম মিনিস্টার ছিলেন পিভি নরসিমহা রাও, এবং সেই পিভি নরসিমহা রাওয়ের মন্ত্রিসভাতে অর্থমন্ত্রী ছিলেন কে? ডক্টর মনমোহন সিং। তো ডক্টর মনমোহন সিং ভারতের অর্থনৈতিক উদারীকরণের সূচনা কিন্তু করেছিলেন কবে? 1991 সালে। নেক্সট কোশ্চেনে চলে আসো, বুলি। বুলি শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো এগুলো কিন্তু অলরেডি পড়িয়ে দিয়েছি। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই চ্যানেলে এসএসসি এর একটা জিকে জিএস এর ক্লাস চলছে, সেখানে স্ট্যাটিক জিকে জিএস তোমাদের আলাদা আলাদাভাবে পড়ানো হচ্ছে। এর পাশাপাশি একটা ডাব্লিউবিপি কেপি এর জন্য একটা জিকে জিএস এর ক্লাস চলছে। তো এই দুটো ক্লাসকেও কিন্তু তোমরা ফলো করবে, কারণ সেখানে যে জিকে জিএস এর কোশ্চেন পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে বুলি শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? তো এটা অলরেডি পড়ানো হয়েছে তোমাদের, হকি খেলার সাথে কিন্তু সম্পর্কিত। তো এখান থেকে কিছু খেলা নাম লিখে নাও এবং সেই খেলার সাথে সম্পর্কিত যে সমস্ত শব্দ তালিকা আছে সেটা এখান থেকে লিখে নাও। তো ফার্স্টে লেখো ক্রিকেট। ক্রিকেট খেলা। ক্রিকেট খেলার সাথে বেশি আমি বলবো না, কারণ সবাই ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। তো ক্রিকেট খেলা থেকে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা দেয় সেটা হলো চায়নাম্যান। চায়নাম্যান শব্দটা কোন খেলার সাথে? ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। LBW, লেগ বিফোর উইকেট, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। হুক শব্দটা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। গালি, গালি শব্দটা ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। সিলি পয়েন্ট আছে, তারপরে ডাক আছে, রান আউট ইত্যাদি কিন্তু, গুগলি, এই সমস্ত কিন্তু ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো ফুটবল। ফুটবল। ফুটবল খেলার সাথে সম্পর্কিত যে সমস্ত টার্মগুলো আছে তার মধ্যে লেখো রেড কার্ড। রেড কার্ড, ইয়েলো কার্ড, ইয়েলো কার্ড আর লিখছি না, রেড কার্ড, ইয়েলো কার্ড। এছাড়া পেনাল্টি কিক, এইটা ভালোভাবে শুনবে, কি বলছি? পেনাল্টি কিক। কারণ এই পেনাল্টি দিয়ে আরেকটা দেবে কি? পেনাল্টি শট। তো পেনাল্টি স্ট্রোক। পেনাল্টি স্ট্রোক দেবে আর একটা পেনাল্টি কিক দেবে। তো পেনাল্টি কিক বললে হবে ফুটবল, আর একটা পেনাল্টি স্ট্রোক যদি বলে তখন সেটা হয়ে যাবে কি? হকি হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখবে। আর এছাড়া লেখো গোল্ডেন বল। গোল্ডেন বল। গোল্ডেন বল এটা ফুটবল খেলার সাথে সম্পর্কিত। থ্রো ইন, কর্নার কিক, ফাউল, এগুলো ফাউল, FOUL, ফাউল, এগুলো সবকটাই কিন্তু ফুটবল খেলার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট লেখো বক্সিং। বক্সিং, বক্সিং এর সাথে সম্পর্কিত লেখো, যেটা বহুবার এক্সামে দিয়েছে, জ্যাব। জ্যাব শব্দটা বক্সিং এর সাথে সম্পর্কিত। লেখো র্যাবিট পাঞ্চ। র্যাবিট পাঞ্চ এটাও কিন্তু বক্সিং এর সাথে সম্পর্কিত। সেকেন্ডস আউট এটাও কিন্তু বক্সিং এর সাথে সম্পর্কিত। কাট বক্সিং এর সাথে সম্পর্কিত। নেক্সট লেখো গলফ। গলফ। গলফ কোন খেলা? গলফের সাথে সম্পর্কিত শব্দ কি? লেখো ডার্মি। লেখো ডার্মি। ডার্মি গলফের সাথে সম্পর্কিত। লেখো থ্রিসাম। থ্রিসাম গলফের সাথে সম্পর্কিত। ফেয়ারওয়ে গলফের সাথে সম্পর্কিত। ফোর সাম গলফের সাথে সম্পর্কিত। লেখো বাংকার। বাংকার, পুট, ক্যাডি, নিবলিক ইত্যাদি গলফ খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো টেনিস। টেনিস থেকে সবার প্রথমে লেখো গ্র্যান্ড স্ল্যাম। গ্র্যান্ড গ্র্যান্ড স্ল্যাম কিসের সাথে? টেনিস খেলার সাথে সম্পর্কিত। সার্ভিস। সার্ভিস টেনিস খেলার সাথে কিন্তু সম্পর্কিত। লেখো এখানে স্ম্যাশ। স্ম্যাশ এগুলো কিন্তু টেনিস খেলা, অ্যাডভান্টেজ, গেম পয়েন্ট ইত্যাদি হলো টেনিস খেলার সাথে সম্পর্কিত। টেনিসের পাশাপাশি লেখো টেবিল টেনিস। টেবিল টেবিল টেনিস। তো টেবিল টেনিসের ফার্স্টে লেখো লুপ, লেখো পেন হোল্ড গ্রিপ। পেন হোল্ড গ্রিপ। পেন হোল্ড গ্রিপ টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। লেখো
পুশ টেবিল টেনিসের সাথে সম্পর্কিত। লেখো অ্যান্টিলভ, অ্যান্টিলভ ইত্যাদি টেবিল টেনিস খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো চেস, চেস অর্থাৎ দাবা, দাবার সাথে ফার্স্টে লেখো গ্র্যান্ড মাস্টার, গ্র্যান্ড মাস্টার। যদি কোশ্চেন দেয় ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার কে, বিশ্বনাথন আনন্দ। তো গ্র্যান্ড মাস্টার কিসের সাথে সম্পর্কিত? চেস খেলার সাথে। দেবে গ্যামবিট, গ্যামবিট কোন খেলার সাথে সম্পর্কিত? চেস খেলার সাথে সম্পর্কিত। কোশ্চেন দেবে বিশপ, বিশপ কোন খেলার সাথে? চেস খেলার সাথে। চেকমেট, চেকমেট শব্দটা কোন খেলার সাথে সম্পর্কিত? চেস খেলার সাথে কিন্তু সম্পর্কিত। এছাড়া নিট, কিং, কুইন, তারপর স্টলমেট ইত্যাদি কিন্তু চেস খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো এখান থেকে শুটিং, শুটিং, শুটিং থেকে যে কোশ্চেনটা বহুবার দিয়েছে সেটা হলো বুলস আই, বুলস আই। আচ্ছা, বুলস আই কিন্তু শুটিং এর পাশাপাশি আরেকটা খেলার সাথে সম্পর্কিত, সেটা হলো আর্চেরি অর্থাৎ তীরন্দাজি। তো যে কোনো একটা অপশানে থাকবে, হয় শুটিং থাকবে, বুলস আই কিসের সাথে সম্পর্কিত দিয়ে সেখানে হয় শুটিং থাকবে, নতুবা থাকবে কি, থাকবে আর্চেরি অর্থাৎ তীরন্দাজি। শুটিং এ বুলস আই ছাড়া মাজাল, মাজাল, তারপর গান, তারপর প্লাগ, প্লাগ, মার্কসম্যানশিপ ইত্যাদি শুটিং খেলার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস, বিলিয়ার্ডস খেলার সাথে সম্পর্কিত শব্দগুলোর মধ্যে লেখো একটা স্পাইডার, স্পাইডার লেখো, এখানে পট লেখো, স্ট্রোক, ক্যানন, ক্যানন, স্ট্রোক ইত্যাদি বিলিয়ার্ডস খেলার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট লেখো এখান থেকে পোলো, পোলো, পোলো খেলার সাথে সম্পর্কিত শব্দ লেখো চুক্কার, চুক্কার, লেখো ম্যালেট, ম্যালেট। আচ্ছা এই দুটোই লেখো, বেশি লিখতে হবে না পোলো থেকে, কারণ পোলো খুব একটা দেয় না, সচরাচর দেয়। লেখো মোস্ট ইম্পর্টেন্ট হকি, হকি, হকি থেকে কোশ্চেন কি ছিল? বুলি, বুলি শব্দটা কিসের সাথে? হকির সাথে সম্পর্কিত। তো ফার্স্টে হকির পাশে লিখে রাখো বুলি, বুলি। তারপরে কি বললাম একটুখানি আগে? পেনাল্টি স্ট্রোক, পেনাল্টি কিক বললে ফুটবল, পেনাল্টি স্ট্রোক বললে হয়ে যাবে কি, হয়ে যাবে হকি। এছাড়া শর্ট কর্নার, শর্ট কর্নার লেখো স্কুপ, স্কুপ, লেখো ক্যারি, ক্যারি ইত্যাদি কিসের সাথে সম্পর্কিত? তারপর স্টিক, স্টিক ইত্যাদি সম্পর্কিত হকি খেলার সাথে। নেক্সট লেখো এখান থেকে সুইমিং, সাঁতার, সাঁতার থেকে যেটা বহুবার দিয়েছে সেটা হলো বাটারফ্লাই স্ট্রোক, বাটারফ্লাই, বাটারফ্লাই স্ট্রোক। এছাড়া ক্রল লিখে রাখো, ক্রল, লিখে রাখো বোট ড্রাইভিং, এছাড়া ব্যাক স্ট্রোক ইত্যাদি কিন্তু সাঁতারের সাথে সম্পর্কিত শব্দ। নেক্সট লেখো ভলিবল, ভলিবল, ভলিবলের সাথে সম্পর্কিত লেখো হোল্ডিং, হোল্ডিং, লাভ, সার্ভিস, সার্ভিস, পয়েন্ট, ব্লকিং ইত্যাদি ভলিবলের সাথে সম্পর্কিত শব্দ। নেক্সট লেখো এখান থেকে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন, ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত শব্দ লেখো ডিউস, ডিউস। নেক্সট লেখো স্লাইস, নেট,
স্লাইস, নেট, তারপর অ্যাডভান্টেজ, ইত্যাদি কিন্তু ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো এখান থেকে বাস্কেটবল, বাস্কেটবল বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত শব্দ লেখো। জ্যাম্প বল, জ্যাম্প বল, আর লেখো পিভট, পিভট, তারপরে লেখো ফ্রি থ্রো ইত্যাদি বাস্কেটবল খেলার সাথে সম্পর্কিত শব্দ। নেক্সট লেখো কবাডি, কবাডি, কবাডি খেলার সাথে সম্পর্কিত শব্দ লেখো রেইডার, রেইডার, লেখো অ্যান্টি রেইডার, লিখে রাখো বোনাস লাইন, বোনাস লাইন, তারপর লিখে রাখো কান্ট, লিখে রাখো সুপার ট্যাকেল, সুপার, সুপার ট্যাকেল ইত্যাদি কবাডি খেলার সাথে সম্পর্কিত। লাস্ট লেখো ওয়েট লিফটিং অর্থাৎ ভার উত্তোলন, ভার উত্তোলন। তো ওয়েট লিফটিং এর সাথে সম্পর্কিত লিখে রাখো মিলিটারি প্রেস, মিলিটারি, মিলিটারি প্রেস, লিখে রাখো স্ন্যাচ, লেখো বেঞ্চ প্রেস, বেঞ্চ প্রেস ইত্যাদি ভার উত্তোলন, ভার উত্তোলন, ভার উত্তোলনের সাথে সম্পর্কিত। তো এখান থেকে প্রায় কিন্তু 15-16টা গেমসের সাথে সম্পর্কিত যে শব্দগুলো সেই তালিকাগুলো এখান থেকে লিখে দিলাম। প্রত্যেকটাই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে, প্রত্যেক ক্লাসেই বলা হয়। এগুলো কিন্তু তোমরা পিডিএফে ডাউনলোড করতে পারবে না। তো শুধুমাত্র প্রিন্টেড যে কোশ্চেন অ্যান্সার আছে সেইগুলোই তোমরা পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে, নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, টেলিগ্রাম অ্যাপে গিয়ে এই লিঙ্কটা লিখে তোমরা সার্চ করলে আমাদের গ্রুপ তোমাদের সামনে চলে আসবে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে তোমাদের কিন্তু টেলিগ্রাম লিঙ্ক, গ্রুপের লিঙ্ক দেওয়াই আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের আগে যে ক্লাস হয়ে গেছে, আজকে যে ক্লাস দেখছো বা ভবিষ্যতে যে ক্লাস হবে, প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। নেক্সট কোশ্চেনে চলে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা পিএসসি মিসলেনিয়াস এন্ড পিএসসি ক্লার্কশিপ স্পেশাল জিকে জিএস এর ক্লাস। এছাড়া এখানে আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যার মধ্যে পুলিশের এক্সাম, যার মধ্যে কেপি, তারপর ডাব্লিউবিপি এর সমস্ত পুলিশের এক্সাম, এছাড়া এসএসসি এর সমস্ত এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। রেগুলার বেসিসে লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। সুতরাং রেকর্ডেড হিসেবে কিন্তু ক্লাসগুলো তোমরা তোমাদের টাইম মতো দেখে নিতে পারবে। তবে আবারও রিকোয়েস্ট করছি, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে তোমরা ডাউনলোড করে দেখবে না। এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে কিন্তু একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, তোমাদের আগে থেকে রুটিন প্রোভাইড করা হয় এবং রুটিন ওয়াইজ যে ক্লাসগুলো তোমাদের প্রত্যেক দিন চলে, তো সেই ক্লাসের লিঙ্কও কিন্তু তোমাদের ক্লাস শুরু হওয়ার কয়েক মিনিট আগে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় ইনফরমেশন, কোনো নোটিফিকেশন প্রকাশিত হোক বা কোনো তোমাদের অ্যান্সার কি, রেজাল্ট, অ্যাডমিট কার্ড প্রকাশিত হোক, সব কিছুই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যাচে সবার আগে তোমাদেরকে ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না। তো তোমরা আমাদের শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে ইনফর্ম করলেই তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে কিন্তু তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদের প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস
কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদেরই একটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। যেহেতু চ্যানেলটা নতুন তাই চ্যানেলের লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন ম্যাথের চ্যানেলে চলে যেতে পারবে। এবং যেহেতু চ্যানেলটা নতুন, চ্যানেলটাকে বলবো প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং এটাকেও যদি সাবস্ক্রাইব না করে থাকো এটাকেও সাবস্ক্রাইব করে নাও। এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। নেক্সট কোশ্চেন, বাইসাইকেল কে আবিষ্কার করেন? তো বাইসাইকেল আবিষ্কার করেন ম্যাকমিলান। অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে আরো আরেকবার তোমাদের রিভিশন করাবো। ইনভেনশন লিখে নাও, ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর ইম্পর্টেন্ট। ইনভেন্টর, তো ফার্স্ট লেখো এয়ার কন্ডিশন, এসি। কে আবিষ্কার করেন? বহুবার পড়িয়েছি, উইলস ক্যারিয়ার। ক্যারিয়ার কোম্পানির নাম তোমরা শুনেছো। এসি কেনার, যদি এসি কিনতে যাও, এসি বলো বা ক্যারিয়ার কোম্পানির সম্ভবত ফ্রিজও আছে, তো এসি বা ফ্রিজের বা এসি কিনতে গেলে দেখবে ক্যারিয়ার কোম্পানির একটা এসি পাওয়া যায়। তো সেই উইলস ক্যারিয়ারের নাম থেকেই কিন্তু ওই কোম্পানির নাম হয়েছে কি, ক্যারিয়ার কোম্পানি। নেক্সট লেখো এখান থেকে অ্যাটম বোম। অ্যাটম বোম, অ্যাটম বোম কে আবিষ্কার করেন? বহুবার পড়িয়েছি অ্যাটম বোম। অ্যাটম বোম আবিষ্কার করেন ওপেন হেইমার। ওপেন ওপেন হেইমার, ওপেন হেইমার ফুল নাম কি? জুলিয়াস আর ওপেন হেইমার। নেক্সট লেখো প্লেন, এয়ারপ্লেন। এয়ারপ্লেন কে আবিষ্কার করেন? এটা বহুবার এক্সামে দিয়েছে, মনে রাখবে, রাইটস ব্রাদার। রাইটস ব্রাদার আবিষ্কার করেন। রাইটস ব্রাদারের মধ্যে কে কে? একজন হলেন উইলবার, উইলবার, আরেকজন হলেন কে? অরভেলি। অরভেলি রাইট। একজন হলেন উইলবার রাইট, আরেকজন হলেন অরভেলি রাইট। দুজন মিলে, রাইটস ব্রাদার মিলে এয়ারপ্লেনের কিন্তু আবিষ্কার করেছেন। নেক্সট লেখো ব্যারোমিটার। ব্যারোমিটার, ব্যারোমিটারের আবিষ্কারক কে? টরিসেলি। টরিসেলি আবিষ্কার করেন কি? ব্যারোমিটার। নেক্সট লেখো এখান থেকে ব্লাড গ্রুপ। ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপের আবিষ্কারককে? কার্ল ল্যান্ডস্টেইনার। কার্ল ল্যান্ডস্টেইনার ব্লাড গ্রুপের আবিষ্কার করেন। নেক্সট লেখো ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন, এটা কিন্তু বহুবার পড়িয়েছি এই টপিকটা। আরো আরেকবার যারা রেগুলার বেসিস ক্লাস করছে তাদের আরো আরেকবার রিভিশন হয়ে যাবে, যারা ফার্স্ট টাইম করছে তাদেরকে বলবো খাতায় নোট ডাউন করতে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে এবং এটা পিডিএফেও কিন্তু তোমরা পাবে না। লেখো রুডলফ, মনে রাখা খুব সহজ, নাম হলো রুডলফ ডিজেল। রুডলফ ডিজেল ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছেন। নেক্সট লেখো এখান থেকে, নেক্সট লেখো কটা হলো এখানে? 6টা। 7 নাম্বার দিয়ে লেখো, 7 নাম্বার দিয়ে লেখো ডিনামাইট। ডিনামাইট কে আবিষ্কার করেন? ডিনামাইট, তোমরা নোবেল পুরস্কারের নাম শুনেছো, কার স্মরণে দেওয়া হয়? আলফ্রেড নোবেল। আলফ্রেড নোবেল, এই আলফ্রেড নোবেলই কিন্তু ডিনামাইটের আবিষ্কার করেন। নেক্সট 8 নম্বর দিয়ে লেখো আগেকার যে হলুদ আলো দিত লাইট বাল্ব, লাইট বাল্ব যাতে ফিলামেন্ট ছিল, সেই লাইট বাল্বের আবিষ্কার কে করেন? থমাস এডিসন। থমাস থমাস এডিসন। নেক্সট লেখো 9 নম্বর দিয়ে পিরিয়ডিক টেবিল। বহুবার কোশ্চেন দিয়েছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলের আবিষ্কারক কে? তো পিরিয়ডিক টেবিলের আবিষ্কারক হলেন দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলের আবিষ্কার করেন। নেক্সট লেখো পেনিসিলিন। পেনিসিলিন, পেনিসিলিন, পেনিসিলিনের আবিষ্কারক কে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং।
আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিনের আবিষ্কারক। নেক্সট লেখো 11 নম্বর দিয়ে রেডিয়াম। রেডিয়াম রেডিয়ামের আবিষ্কারককে, রেডিয়াম আবিষ্কার করেন মেরি কুরি, মেরি অ্যান্ড পিয়ের কুরি, মেরি অ্যান্ড পিয়ের কুরি আবিষ্কার করেন কি তেজস্ক্রিয় মৌল রেডিয়াম আবিষ্কার করেন। নেক্সট 12 নম্বর দিয়ে লেখো থার্মোমিটার। থার্মোমিটার মানে আমাদের জ্বর হলে যে মিটারটা আমরা ব্যবহার করি, থার্মোমিটার। এই থার্মোমিটারের আবিষ্কার কে করেন? আবিষ্কার করেন গ্যালিলিও। গ্যালিলিও আবিষ্কার করেন। নেক্সট লেখো এখান থেকে বিবর্তনের তত্ত্ব, ইংলিশে কি বলবো? থিওরি অফ ইভলিউশন। থিওরি অফ ইভলিউশন কে আবিষ্কার করেন? চার্লস ডারউইন। চার্লস ডারউইন বিবর্তনের তত্ত্ব দিয়েছিলেন। 14 নম্বর দিয়ে লেখো টেলিফোন। টেলিফোন 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 লিখছো, এর পাশাপাশি 15 নম্বর দিয়ে লেখো মোবাইল ফোন। মোবাইল ফোন তো মোবাইল এম অ্যালফাবেট দিয়ে শুরু, তো এম অ্যালফাবেট দিয়ে শুরু করো। মার্টিন কুপার। মার্টিন কুপার আবিষ্কার করেন মোবাইল ফোন। আর টেলিফোন গ্রাহাম বেল। গ্রাহাম বেল আবিষ্কার করেন কি টেলিফোন, কে আবিষ্কার করেন? গ্রাহাম বেল। নেক্সট লেখো এখানে কটা হলো এখান থেকে? 15টা। 16 নাম্বার দিয়ে লেখো, 16 নাম্বার দিয়ে লেখো এখানে এক্স-রে। কে আবিষ্কার করেন? রন্টজেন। রন্টজেন আবিষ্কার করেন কি এক্স-রে। নেক্সট লেখো স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন? স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন থমাস সেভারি। থমাস সেভারি। লেখো এখানে 18 নম্বর দিয়ে সাবমেরিন। সাবমেরিন কে আবিষ্কার করেন? সাবমেরিন আবিষ্কার করেন ডেভিড বুশনেল। ডেভিড বুশনেল আবিষ্কার করেন কি সাবমেরিনের আবিষ্কার করেন। নেক্সট লেখো 19 নাম্বার দিয়ে রকেট। রকেট কে আবিষ্কার করেন? রকেট আবিষ্কার করেন গডার্ড। ফুল নাম রবার্ট হাচিং গডার্ড। গডার্ড আবিষ্কার করেন রকেট। নেক্সট লেখো এখান থেকে লিফট। লিফট কে আবিষ্কার করেন? লিফট আবিষ্কার করেন এলিসা ওটিস। এলিসা ওটিস। আর লেখো লাস্ট, আচ্ছা লাস্ট নাই, এখনো দুটো আছে, হাইড্রোজেন বম। আরেকটা লিখবে নিউট্রন বম। নিউট্রন বম। হাইড্রোজেন বম কে আবিষ্কার করেন? হাইড্রোজেন বম আবিষ্কার করেন এডওয়ার্ড টেলর। আর নিউট্রন বোম আবিষ্কার করেন স্যামুয়েল কোহেন। আর একটা লিখে রাখো এখানে 23 নম্বর দিয়ে ডায়নামো কে আবিষ্কার করেন? ফ্যারাডে। মাইকেল ফ্যারাডে। নেক্সট লেখো নেক্সট কোশ্চেন চলে আসো। তীর্থক্ষেত্রে রামেশ্বরম কোন রাজ্যে অবস্থিত? রামেশ্বরম কোন রাজ্যে? তো রামেশ্বরম অবস্থিত কোথায়? তামিলনাড়ু। ভারতের সব থেকে দক্ষিণতম রাজ্য যদি বলে তো অ্যান্সার কি হবে? তামিলনাড়ু। এই তামিলনাড়ুতে কি অবস্থিত? তামিলনাড়ুতেই অবস্থিত হলো কি তীর্থক্ষেত্র রামেশ্বরম। আচ্ছা, এখানে তামিলনাড়ুর প্রসঙ্গ যেহেতু এসছে, তামিলনাড়ুর ক্যাপিটাল কি? তামিলনাড়ুর ক্যাপিটাল হলো চেন্নাই।
চেন্নাই। তামিলনাড়ুর যিনি বর্তমানে চিফ মিনিস্টার পদে নিযুক্ত আছেন তার নাম এম কে স্টালিন, এম কে স্টালিন। আর তামিলনাড়ু যিনি এখন গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম হলো কি আর এন রাভি, আর এন রাভি। নেক্সট কোশ্চেনে চলে আসো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে, তো এটা সবারই জানা উচিত। তো যাই হোক, প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র। প্রফুল্লচন্দ্র, দেখো প্রফুল্ল দিয়ে তিনটে নাম দিয়েছে যাতে কনফিউজিং হয়। এবার টাইটেলে তোমার খেয়াল করতে হবে, রায় হবে, সেন হবে, না ঘোষ হবে। তো পশ্চিমবঙ্গের যিনি ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন তার টাইটেল ছিল কিন্তু ঘোষ, অর্থাৎ অপশন সি, প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। আচ্ছা, এখানে ওয়েস্ট বেঙ্গলের কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট নোট করাবো, সেটা এখান থেকে ভালোভাবে নোট করো। তো ফার্স্ট লেখো ওয়েস্ট বেঙ্গল, লিখে হেডিং করো, লেখো ওয়েস্ট বেঙ্গলের এরিয়া কত। কোশ্চেন দিতেই পারে রাজ্য সরকারের পরীক্ষাগুলোতে। 88,000 এক্সাক্ট ভ্যালু মনে রাখতে হবে, 88,752 বর্গ কিলোমিটার, কিলোমিটার স্কোয়ার হলো ওয়েস্ট বেঙ্গলের এরিয়া। কোশ্চেন দেবে তাহলে উত্তর দক্ষিণ, নর্থ সাউথের ডিস্টেন্স কত, উত্তর দক্ষিণের ডিস্টেন্স কত পশ্চিমবঙ্গের? তো মনে রাখবে 623 কিলোমিটার হলো উত্তর এবং দক্ষিণের দৈর্ঘ্য। আর যদি কোশ্চেন দেয় যে পূর্ব পশ্চিমে কতটা বিস্তৃত, ইস্ট ওয়েস্ট, ইস্ট ওয়েস্ট ডিস্টেন্স, তো পূর্ব পশ্চিমে কতটা বিস্তৃত, 320 কিলোমিটার কিন্তু বিস্তৃত। ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল কি প্রত্যেকেই জানি, কলকাতা হলো ওয়েস্ট বেঙ্গলের ক্যাপিটাল। কোশ্চেন দেবে কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? মনে রাখবে হুগলি রিভারের তীরে অবস্থিত। যদি অপশানে হুগলি না থাকে তখন গঙ্গা মার্কিং করবে, আর যদি হুগলি থাকে এবং হুগলি থাকা সত্ত্বেও যদি গঙ্গা থাকে তো গঙ্গা কিন্তু অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কিন্তু হুগলি নদীর তীরে কলকাতা অবস্থিত। কোশ্চেন দেবে ওয়েস্ট বেঙ্গলের বর্তমান চিফ মিনিস্টার পদে কে নিযুক্ত আছেন? তো আশা করি প্রত্যেকেরই জানা উচিত এবং এই কোশ্চেন দেবে না। দেবে কোনটা? এখন কে? মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি দেবে। যে কোশ্চেনটা সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে, ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তো ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন এই মমতা ব্যানার্জি, এটা কিন্তু মনে রাখবে। কোশ্চেন দেবে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলের এখন গভর্নর, রাজ্যপাল পদে কে নিযুক্ত আছেন? জগদীপ ধনখড় আগে ছিলেন, তিনি কিন্তু এখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন ভারতের। তো উনি চলে যাওয়ার পর এখন ওয়েস্ট বেঙ্গলে এখন কে গভর্নর পদে নিযুক্ত আছেন? তো মনে রাখবে সি ভি আনন্দ বোস, সি ভি আনন্দ বোস এখন গভর্নর পদে কিন্তু নিযুক্ত আছেন। ফার্স্ট চিফ মিনিস্টার ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, তো এখান থেকে আমি লেখাচ্ছি না। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন তোমরা সাইটে একটু নোট ডাউন করে নেবে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর কথা আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গলে, তো এখান থেকে যদি কোশ্চেন দেয় ফার্স্ট ফিমেল, ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার অফ ইন্ডিয়া, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার কি লিখবে? সুচেতা কৃপালানি, সুচেতা, সুচেতা কৃপালানি, সুচেতা কৃপালানি। ইনি কত সালে হয়েছিলেন? 1963 সালে। কোন স্টেটের? উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং ভারতের উত্তরপ্রদেশ তথা ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে সুচেতা কৃপালানি কিন্তু চিফ মিনিস্টার হয়েছিলেন 1963 সালে। নেক্সট লেখো ওয়েস্ট বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গলে রিসেন্টলি কিন্তু ভোট হয়েছে, লোকসভার ভোট। তো কোশ্চেন দেবে ওয়েস্ট বেঙ্গলের থেকে লোকসভার সিট সংখ্যা কটা? তো ওয়েস্ট বেঙ্গল থেকে লোকসভার সিট সংখ্যা হলো টোটাল সিট 42টা। তো লোকসভার সিটের পাশাপাশি রাজ্যসভার সিটও মনে রাখবে। রাজ্যসভার সিট কটা ওয়েস্ট বেঙ্গল থেকে? তো 16টা হলো রাজ্যসভার সিট।
ওয়েস্ট বেঙ্গলের বিধানসভার সিট কটা? 294 কিন্তু বিধানসভার সিট। কোশ্চেন দেবে ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কোনটা? সবথেকে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম পাহাড় কোনটি? তো মনে রাখবে সান্দাকফু, সান্দাকফু। হাইট কত? যেহেতু পশ্চিমবঙ্গের সব থেকে উচ্চতম, হাইট এইভাবে মনে রাখবে 36 মিটার হলো কিন্তু এর হাইট, 36 মিটার। আর নেক্সট এখান থেকে লিটারেসি রেট, লিটারেসি রেট, শিক্ষাকতা হার কত পশ্চিমবঙ্গের? তো পশ্চিমবঙ্গের টোটাল শিক্ষাগত হার হলো 77.08%। অবভিয়াসলি 2011 সেন্সাস অনুযায়ী, কারণ এখনো পর্যন্ত তারপরে সেন্সাস হয়নি। নেক্সট এখান থেকে লেখো সেক্স রেশিও। ওয়েস্ট বেঙ্গলের টোটাল সেক্স রেশিও কত? সেক্স রেশিও, তো ওয়েস্ট বেঙ্গলের সেক্স রেশিও হলো 950। 950-র অর্থ হলো প্রতি 1000 জন পুরুষে 950 জন ফিমেল আছে। নেক্সট এখান থেকে লেখো হাইয়েস্ট লিটারেট স্টেট, হাইয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট, হাইয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট, সবথেকে শিক্ষিত জেলা কোনটা, এবং এর পাশাপাশি লোয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট কোনটা ওয়েস্ট বেঙ্গলের? তো ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাইয়েস্ট লিটারেট ডিস্ট্রিক্ট হলো ইস্ট মেদিনীপুর। এটাও কিন্তু 2011 সেন্সাস অনুযায়ী। এবং সব থেকে সর্বনিম্ন শিক্ষাগতার হার কোথায়, কোন জেলাতে পশ্চিমবঙ্গের? উত্তর দিনাজপুর। নেক্সট এখান থেকে লেখো পশ্চিমবঙ্গের টোটাল, এই কোশ্চেনটা কিন্তু আমি দিতে দেখেছি ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলোতে, বিশেষ করে পুলিশের এক্সামে, তারপরে পিএসসির এক্সামে, পিএসসির ক্লার্কশিপ এক্সামেও কিন্তু তোমাদের, ক্লার্কশিপ না, পিএসসির কোনো একটা এক্সাম আমার খেয়াল আসছে না, কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছিল যে পশ্চিমবঙ্গের টোটাল রাজ্য সংখ্যা কটা বর্তমানে? তো মনে রাখবে, একটু ভুল বললাম, পশ্চিমবঙ্গের টোটাল জেলার সংখ্যা কটা? তো পশ্চিমবঙ্গের টোটাল জেলার সংখ্যা হলো 23টা। এবং কটা ডিভিশনে ভাগ করা আছে এটাকে? 5টা ডিভিশনে কিন্তু এটাকে ভাগ করা আছে। নেক্সট এখান থেকে লেখো পশ্চিমবঙ্গের বিধানসভার সিটের সংখ্যা কটা? তো এক্ষুনি বললাম 294, 294টা কিন্তু বিধানসভার আসন আছে পশ্চিমবঙ্গে। নেক্সট লেখো কর্কট ক্রান্তি রেখা। পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাকে ইংলিশে কি বললি? টপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটা জেলার ওপর দিয়ে গেছে? তো মনে রাখবে 5টা জেলার ওপর দিয়ে গেছে। সেই 5টা জেলা কি কি পরপর মনে রাখো। পুরুলিয়া, পশ্চিম থেকে পূর্ব দিকে এই ভাবে কিন্তু সাজানো আছে। পুরুলিয়ার পরে কর্কট ক্রান্তি রেখা প্রবেশ করছে পশ্চিম বর্ধমান। তো এখানে একসাথেই লিখে দিচ্ছি পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমান। এখানে অনেকের একটা জিনিস কনফিউজিং হতে পারে। কোথায় কনফিউজিং হবে? যদি পুরানো বই তোমাদের কারোর কাছে থেকে থাকে, তো সেখানে দেখবে 4টে জেলা লেখা আছে। কারণ কি, তখন কিন্তু বর্ধমানকে ভাগ করা হয়নি, সেখানে দেখবে লেখা আছে পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়া। তো এখন যেহেতু দুটো জেলাকে আলাদা করে দেওয়া হয়েছে বর্ধমানকে, তো এখন হয়ে যাবে 5টা জেলা। কি কি? পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তাহলে 3টে হয়ে গেল। তারপরে প্রবেশ করছে বাঁকুড়া এবং এদিকে নদিয়ার থেকে যে কোশ্চেনটা বহুবার দিয়েছে, যে নদিয়ার কোন শহরের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? তো কৃষ্ণনগরের ওপর দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট এখান থেকে লেখো পশ্চিমবঙ্গের বর্ডার শেয়ার করে কটা রাজ্যের সাথে?
ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেয়ার করে কটা রাজ্যের সাথে? তো মনে রাখবে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেয়ার করে কিন্তু 5টি রাজ্যের সাথে। 5টি রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেয়ার করে। সেই 5টা রাজ্য কি কি? এই জন্যে বারবার বলি ম্যাপ দেখার জন্য, যাতে করে সহজে মনে থাকে। তো ওড়িশা, তারপর দেখো ওড়িশার উপরে আছে ঝাড়খণ্ডের উপরে আছে বিহার, পশ্চিমবঙ্গের একদম উপরে আছে যে রাজ্যটা সিকিম, এবং উত্তর পূর্বে আছে আসাম। এই 5টা রাজ্য ওয়েস্ট বেঙ্গলের বর্ডার শেয়ার করে। আরেকটা কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গলের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে কটা দেশ? ইন্টারন্যাশনাল বর্ডার, তো ওয়েস্ট বেঙ্গলের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার আছে কটা দেশের সাথে? 3টে কান্ট্রির সাথে। কোন কোন সেই কান্ট্রি? ফার্স্ট লেখো বাংলাদেশ, নেপাল অ্যান্ড ভুটান। এই 3টে দেশের সাথে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইন্টারন্যাশনাল বর্ডার শেয়ার করে। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে অ্যান্সার দিয়েছি আমি। হ্যাঁ, প্রফুল্লচন্দ্র ঘোষ হলো ফার্স্ট চিফ মিনিস্টার। নেক্সট কোশ্চেন, মজলিস কোন দেশের পার্লামেন্ট? এই 4টে অপশনের মধ্যে থেকে। তো মজলিস হলো ইরানের পার্লামেন্টকে বলা হয় মজলিস। ইসরায়েলের পার্লামেন্টকে কি বলা হয়? নেসেট বলা হয়। রাশিয়ার পার্লামেন্টকে বলা হয় কি? ডুমা। আর আফগানিস্তানের পার্লামেন্টকে বলা হয় কি? শোরা বলা হয় আফগানিস্তানের পার্লামেন্টকে। নেক্সট চলে আসো, অনুষ্কা শঙ্কর নিচের কোন ক্ষেত্রের সাথে তিনি কিন্তু সম্পর্কিত? তো অনুষ্কা শঙ্কর কিসের সাথে সম্পর্কিত? অনুষ্কা শঙ্কর সম্পর্কিত ইনি একজন ফেমাস সেতার বাদক। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে কিছু তোমাদের ফেমাস বাদ্যযন্ত্র এবং তাদের ফেমাস বাদক জাস্ট রিভিশনের জন্য এখান থেকে তোমাদের একটা দুটো নাম বলে দেবো, এবং ডিটেলসে কিন্তু পড়ানো আছে। বারবার বলছি, এসএসসি এর যে জিকে জিএস এর ক্লাস, যেখানে কিন্তু টপিক ওয়াইজ এসএসসি তোমাদের স্ট্যাটিক জিকে জিএস এর ক্লাস চলছে, এবং এর পাশাপাশি বলবো তোমাদের ডাব্লিউবিপি কেপি এর জন্য যে জিকে জিএস এর ক্লাস চলছে, সেই ক্লাসগুলোকেও কিন্তু তোমরা ফলো করবে। সেখানেও যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো কিন্তু তোমাদের পিএসসির এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এখান থেকে দেখো, ফেমাস সেতার বাদক একজন হলেন অনুষ্কা শঙ্কর। আরেকজনের নাম এখান থেকে তোমরা নোট ডাউন করো, পণ্ডিত রবি শঙ্কর। তো শঙ্কর নাম থেকেই মনে রাখবে কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? সেতারের সাথে সম্পর্কিত। আরেকজনের নাম লিখে নাও, নিখিল ব্যানার্জি। ফেমাস শারদ বাদক লেখো, আমজাদ আলী খান। ফেমাস তবলা বাদক, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, জাকির হুসেন হলেন ফেমাস তবলা বাদক। আচ্ছা, এখান থেকে আরো একটা দুটো এখানে ফেমাস বাদ্যযন্ত্র এবং তাদের বাদক ইনক্লুড করো তোমরা। লেখো বেহালা। ফেমাস বেহালা বাদক হলেন ভিজি গগ। আরেকজন লেখেও এল শুভালক্ষ্মী, ফেমাস বেহালা বাদক। নেক্সট লেখো এখান থেকে, সেতার হয়ে গেছে। নেক্সট লেখো সন্তুর, ফেমাস সন্তুর বাদক।
ফেমাস সান্তুর বাদক হলেন শিব কুমার শর্মা। শিব কুমার শর্মা। নেক্সট লেখো ফেমাস সানাই বাদক। তো ফেমাস সানাই বাদক হলেন বিসমিল্লাহ খা। বিসমিল্লাহ বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান। আরেকটা লেখো এখান থেকে ফেমাস বাঁশি বাদক হরিপ্রসাদ চৌরাসিয়া। হরিপ্রসাদ চৌরাসিয়া। নেক্সট চলে আসো, কোন গভর্নর জেনারেলের সময় প্রথম পাকিস্তানের দাবি উত্থাপিত হয়েছিল? পাকিস্তানের দাবি প্রথম উত্থাপিত হয়েছিল কোন গভর্নর জেনারেলের সময়? তো মনে রাখবে পাকিস্তান দাবি উঠেছিল লিনিথ ঘো, তখন কিন্তু গভর্নর জেনারেল ছিলেন, তখন কিন্তু পাকিস্তানের দাবি ওঠে। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মুসলিম লীগ 1940 সাল থেকে তারা পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলে এবং এই লিনিথ গো ক্ষমতায় এসেছিলেন 1936 এবং যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ কমপ্লিট হয়ে যায় তারপরে তিনি কিন্তু মানে ততদিন পর্যন্ত তিনি কিন্তু ভারতের ইনি ভাইসরয় পদে ছিলেন। তো এই লর্ড লিনিথ গো 1936 থেকে 1944 সাল পর্যন্ত ভারতের ভাইসরয় ছিলেন এবং তার সময়ে কি আসে লিনিথ গোর সময়ে? আগস্ট প্রস্তাব আসে, লিখে রাখো আগস্ট প্রস্তাব। আগস্ট কোশ্চেন দেয়, আগস্ট প্রস্তাব কবে ভারতে এসেছিল? আগস্ট প্রস্তাব কবে? 1940-তে 1940-এ ভারতে এসেছিল। এবং এই লিনিথ গোর টাইমে আরেকজন আসে, কে? ক্রিপস মিশন কিন্তু এনার টাইমে ভারতে আসে। কত সালে? 1942-তে 1942 সালে লিনিথ গোর টাইমে ক্রিপস মিশন কিন্তু ভারতে এসেছিল। আর এনার টাইমে কিন্তু প্রথম পাকিস্তানের দাবি তোলে। কে পাকিস্তানের দাবি তোলে? মুসলিম লীগ 1940 সালে পাকিস্তানের দাবি তোলে। আচ্ছা, এখানে যে সমস্ত ভাইসরয়ের নাম এখানে লেখা আছে বা গভর্নর জেনারেলের, তো এদের উপরে একটু ডিটেলসে এখান থেকে যদি ডিসকাস করি, তো ফার্স্টে এখান থেকে দেখো লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ছিলেন লাস্ট ভাইসরয় অ্যান্ড ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। অর্থাৎ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, মানে 1947 সালে 15ই আগস্ট ভারত যখন স্বাধীন হলো তার জাস্ট পরেই ফার্স্ট গভর্নর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছিলেন? এই লর্ড মাউন্টব্যাটেন। এবং ইনি যেহেতু ভারত স্বাধীন হয়ে গেছে তো ভাইসরয়ের পদটাও সমাপ্ত হয়ে গেছে, তো লাস্ট ভাইসরয় কিন্তু ছিলেন এই লর্ড মাউন্টব্যাটেন। এবার যদি কোশ্চেন দেয় যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন, তখন অ্যান্সার হবে চক্রবর্তী রাজা গোপালাচারী, রাজা গোপালাচারী। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন, যদি কোশ্চেন দেয় ভারতের স্বাধীনতার সময়ে কে স্বাধীনতার সময় কে ভাইসরয় ছিলেন, তো লর্ড মাউন্টব্যাটেন। 15ই আগস্ট 1947 সালে ভারত স্বাধীন হয়, সেই দিন ভাইসরয় পদে কে নিযুক্ত ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। নেক্সট পেজে লেখো লর্ড ওয়েভেল। লর্ড ওয়েভেল থেকে লেখো সিমলা কনফারেন্স। সিমলা কনফারেন্সের আয়োজন হয়েছিল কার সময়? বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, মনে রাখবে লর্ড ওয়েভেলের সময়। কবে, কোন তারিখে? তারিখ না মনে রাখলেও হবে, 25 জুন 1945। সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে কত সালে সিমলা কনফারেন্সের আয়োজন করা হয়েছিল এবং কার আমলে? লর্ড ওয়েভেলের আমলে, এবং 1945 সালে। এবং
এই সিমলা কনফারেন্স এটা কিন্তু মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মধ্যেই কিন্তু এই কনফারেন্সটা হয়েছিল, এই সিমলা চুক্তি বলতে পারো বা সিমলা কনফারেন্স। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন দেয়, ক্যাবিনেট মিশন কার আমলে ভারতে আসে? ক্যাবিনেট মিশন, তো ক্যাবিনেট মিশন ভারতে আসে কিন্তু এই লর্ড ওয়েভেলের সময়। কবে এসেছিল ক্যাবিনেট মিশন? ফেব্রুয়ারি 1946 সালে। বহুবার এক্সামে দিয়েছে সালটা, ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946 সালে ভারতে আসে। এবং এই লর্ড ওয়েভেলের টাইমেই ক্যাবিনেট মিশনের দ্বারা গঠিত গণপরিষদ, এই গণপরিষদের প্রথম মিটিং আয়োজন হয়েছিল কত তারিখে? 1946 সালে। এবং এই অধিবেশনে যিনি প্রেসিডেন্ট মানে সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন সচ্চিদানন্দ সিনহা, তিনি ছিলেন অস্থায়ী। এবং এর পরবর্তী যে অধিবেশন হয়েছিল এর জাস্ট দুদিন পরে 11 ডিসেম্বর 1946-এ, তার মধ্যে কিন্তু একজন স্থায়ী পার্মানেন্ট সভাপতি কিন্তু সেখানে নির্বাচন করা হয়েছিল এবং সেই পার্মানেন্ট সভাপতি হয়েছিলেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কোশ্চেনটা মনে রাখবে। আচ্ছা, লর্ড ডালহৌসি, অপশানে ছিল লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির ব্যাপারে জাস্ট এর আগের যে ক্লাসটা হয়ে গেছে 67 নম্বর ক্লাস, সেখানে কিন্তু আমি ডিটেলসে পড়িয়েছি। কি কি বলেছিলাম? ফাদার অফ ইন্ডিয়ান রেলওয়ে পড়িয়েছিলাম, টেলিগ্রাফ লাইন সর্বপ্রথম চালু হয় এনার আমলে, বিধবা বিবাহ পুনর্বিবাহ আইনের খসড়া কে তৈরি করেন? লর্ড ডালহৌসি। আর একটা বলেছিলাম সত্য বিলোপ নীতিকে চালু করেন লর্ড ডালহৌসি। তো যেহেতু আগে পড়িয়ে দিয়েছি আর আবার কিন্তু এখানে লেখালাম না। এর আগের ক্লাস যদি না করে থাকো তো অবশ্যই সেখান থেকে দেখে নেবে, বা এর যারা রেগুলার বেসিসে ক্লাস করছো তাদের তো কমপক্ষে 3 থেকে 4 বার কিন্তু রিভিশন হয়ে যাওয়ার কথা। নেক্সট কোশ্চেন দেখো, কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? তো কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের ন্যাশনাল পার্ক হলো কুদ্রেমুখ ন্যাশনাল পার্ক, কুদ্রেমুখ জাতীয় উদ্যান। কেরালার লিখে রাখো, কেরালার ন্যাশনাল পার্ক কি কি? পেরিয়ারটা বহুবার এক্সামে দিয়েছে। পেরিয়ার ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালাতে অবস্থিত। কোশ্চেন দেয়, সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এনপি লিখলাম শর্ট ফর্মে, কেরালাতে অবস্থিত। আরেকটা লিখে রাখো, এরাভিকুলাম ন্যাশনাল পার্ক, এটাও কিন্তু কেরালাতে অবস্থিত। তামিলনাড়ুর লিখে রাখো আন্নামালাই টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? এটা তামিলনাড়ুতে অবস্থিত। আরেকটা লিখে রাখো, গুইন্ডি ন্যাশনাল পার্ক, এটাও তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, বিশ্ব তামাক মুক্ত দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব তামাক মুক্ত দেশ মে মাসের একদম লাস্ট তারিখে 31শে মে কিন্তু বিশ্ব তামাক মুক্ত দিবস হিসেবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন, ডার্বি কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো ডার্বি কাপ এটা হর্স রেসিং খেলার সাথে কিন্তু সম্পর্কিত। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে নোট করো কিছু ইম্পর্টেন্ট খেলা, পরে হেডিং করো খেলা ও তার সাথে যুক্ত কাপ বা ট্রফি। ফার্স্ট লেখো এখান থেকে ক্রিকেটের সাথে সম্পর্কিত যে সমস্ত ট্রফি গুলো আছে, রঞ্জি, ফার্স্টেই লেখো রঞ্জি ট্রফি। নেক্সট লেখো ইরানি ট্রফি। নেক্সট লেখো এখান থেকে দিলীপ ট্রফি। লেখো এখান থেকে দেওধর ট্রফি। লেখো ক্রিকেট থেকে বিজয় হাজারে ট্রফি। লেখো এখান থেকে শেষ মহল ট্রফিটা তোমাদের কিন্তু রিসেন্টলি কোন একটা এক্সামে দিয়েছে, খেয়াল আসছে না। শেষ মহল
ট্রফি, শেষ মহল ট্রফি, এগুলো সবকটাই ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। আরেকটা লিখে রাখো অ্যাশেস, অ্যাশেস ট্রফি, ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো এখানে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন লিখে নাও। ব্যাডমিন্টন থেকে দুটো লিখবে, একটা লেখো ব্যাডমিন্টন থেকে একটা লেখো উবের কাপ, উবের কাপ। রিসেন্টলি একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, কিভাবে কোশ্চেন দিয়েছিল বলছি, আগে কাপগুলোর নাম লিখে নাও, দুটো লেখাবো, একটা উবের কাপ আর একটা লেখো থমাস কাপ। কোশ্চেন দিয়েছিল যে পুরুষ ব্যাডমিন্টনের সাথে সম্পর্কিত কাপ কোনটা, তো মনে রাখবে থমাস কাপ। সেখানে অপশানে উবের কাপ, থমাস কাপ সবকটাই ছিল, তো অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কিন্তু থমাস কাপ। আর এখান থেকে লেখো উবের কাপের পাশে, উবের কাপ হলো মহিলাদের কাপ, মহিলা ব্যাডমিন্টন কাপ হচ্ছে উবের কাপের সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো ফুটবল, ফুটবল খেলার সাথে সম্পর্কিত কাপ কি কি, তো লেখো ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ। লেখো এখানে সুব্রত কাপ, সুব্রত কাপ। লেখো সন্তোষ ট্রফি, সন্তোষ ট্রফি। এখানে লেখো কলিঙ্গ কাপ, কলিঙ্গ কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ। এগুলো সবকটাই কিন্তু ফুটবল খেলার সাথে সম্পর্কিত। এছাড়া আরেকটা লিখে রাখো রভার্স কাপ, রভার্স কাপ। আরেকটা লেখো এখানে বিসি বিধানচন্দ্র রায় ট্রফি, বিসি রয় ট্রফি, কোন খেলার সাথে, ফুটবল খেলার সাথে কিন্তু সম্পর্কিত। নেক্সট এখান থেকে লেখো হকি, হকি খেলার সাথে সম্পর্কিত কাপগুলো লেখো জওহরলাল নেহেরু ট্রফি, শর্টে লিখে রাখো নেহেরু ট্রফি, নেহেরু ট্রফি। আচ্ছা নেহেরু ট্রফি যেটা, এটা কিন্তু আরেকটা খেলার সাথে সম্পর্কিত, সেটা হলো কি বোট রেস। তো হকিতে যে নেহেরু ট্রফি, এটা কিন্তু মহিলা হকির সাথে কিন্তু সম্পর্কিত। লিখে রাখো হকির সাথে আগা খান কাপ, আগা, আগা খান কাপ, কোন খেলার সাথে, হকি খেলার সাথে সম্পর্কিত। বেটন কাপ, বেটন কাপ হকি খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো লেডি রতন টাটা ট্রফি, লেডি রতন টাটা ট্রফি, কোন খেলার সাথে, হকি খেলার সাথে সম্পর্কিত। নেক্সট লেখো এখান থেকে ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন। আচ্ছা ব্যাডমিন্টন এক্ষুনি লেখালাম ব্যাডমিন্টন। আর নেক্সট লেখো গলফ, গলফ থেকে একটাই পড়াবো এবং এটাই কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, ওয়ালকার কাপ, ওয়ালকার, ওয়ালকার কাপ। নেক্সট এখান থেকে লেখো বোট রেস, বোট রেস। তো বোট রেস এক্ষুনি বললাম নেহেরু ট্রফি। তো নেহেরু ট্রফি দুটো খেলার সাথে, একটা হকি আর একটা কি বললাম, বোট রেস সাথে সম্পর্কিত। লেখো টেনিস, টেনিস, টেনিস খেলার সাথে সম্পর্কিত আর ট্রফি লিখে রাখো ডেভিস কাপ, বহুবার দিয়েছে ডেভিস কাপ। আরেকটা লিখে রাখো বিলে জিন কিং কাপ, বিলি জিন কিং কাপ। নেক্সট লেখো ব্রিজ, ব্রিজ খেলার সাথে সম্পর্কিত কাপ হলো, লিখে রাখো হোলকার ট্রফি, হোলকার ট্রফি। তো এখানে কোশ্চেন ছিল কি, কোশ্চেন ছিল ডার্বি কাপ, ডার্বি কাপ কোন খেলার সাথে,
হর্স রেসিং এর সাথে সম্পর্কিত। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের 21-এর এ নম্বর ধারায় কি বলা আছে? তো ভারতের সংবিধানের 21-এ এ ধারায় বলা আছে শিক্ষার অধিকারের কথা বলা আছে। তো 86 অ্যামেন্ডমেন্ট, বহুবার পড়িয়েছি 86 অ্যামেন্ডমেন্ট কবে হয়েছিল? 2002 সালে। তো 86 অ্যামেন্ডমেন্টের দ্বারা এই আর্টিকেল 21-এর এতে এটাকে কিন্তু মৌলিক অধিকারের দরজা দেওয়া হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস এর দরজা দেওয়া হয়েছে। তো এখানে কি বলা হয়েছে? 6 থেকে 14 বছর বয়সী সমস্ত শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা কিন্তু প্রদান করা হবে, যেটা বলা আছে আর্টিকেল 21 এর এতে। কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা এটা সংশোধন করা হয়েছিল? 86 অ্যামেন্ডমেন্ট 2002। নেক্সট কোশ্চেন, কোন রোগটি নির্ণয়ের জন্য বিএমডি পরীক্ষা করা হয়? বিএমডির ফুল ফর্ম, বি ফর বোন, এম ফর হলো মিনারেল, আর ডেন্সিটি, ডি ফর হলো ডেন্সিটি, বোন মিনারেল ডেন্সিটি, বোন মিনারেল ডেন্সিটি পরীক্ষা দ্বারা কোন রোগ নির্ণয় করা হয়? তো বিএমডি বা হাড়ের খনিজ ঘনত্বের পরীক্ষা হলো মানুষের হাড়ের একটি এলাকায় ক্যালসিয়াম এবং অন্যান্য ধরনের খনিজ পদার্থের পরিমাণ মূল্যায়ন করার জন্য এই পরীক্ষাটি, এই ডায়াগনস্টিকটি কিন্তু করা হয়ে থাকে। তো এই পরীক্ষাটি একজন ব্যক্তির অস্টিওপোরোসিস আছে কিনা তা নির্ধারণ করতে বা হাড় ভাঙার ঝুঁকির কোনো পূর্বাভাস আছে কিনা সেটা পরিমাপ করতে কিন্তু ব্যবহার করা হয়ে সেটা পরিমাপ করতে কিন্তু এই পরীক্ষাটি করা হয়ে থাকে, বিএমডি টেস্ট করা হয়ে থাকে। তো অ্যান্সার কি হবে? অস্টিওপোরোসিস, অপশন ডি এর সঠিক অ্যান্সার হবে। এডস কোন কি দ্বারা ঘটিত রোগ? তো মনে রাখবে ভাইরাস ঘটিত রোগ। কোন ভাইরাস? HIV ভাইরাস। আচ্ছা, এখান থেকে কোশ্চেন দেয় যে এই এডস হয়েছে কিনা বা HIV ভাইরাস দ্বারা সে এফেক্টেড কিনা কোন পরীক্ষার মাধ্যমে টেস্ট করা হয়? এটাও কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, তো মনে রাখবে এলিসা টেস্ট। এলিসার ফুল ফর্ম কি? ই ফর হলো এনজাইম, ফুল ফর্মটাও মনে রাখবে এনজাইম, এল ফর এনজাইম লিঙ্কড, আই ফর হলো ইমিউনো সরবেন্ট, এস ফর হলো ইমিউনো সরবেন্ট, এ ফর হলো অ্যাসে। এনজাইম লিঙ্কড ইমিউনো সরবেন্ট অ্যাসে হলো এলিসা টেস্টের ফুল ফর্ম। এলিসা টেস্টটা মনে রাখবে কি টেস্ট? HIV টেস্ট করার জন্য যে টেস্টটা করা হয় সেটা হলো কি? এলিসা টেস্ট। নেক্সট কোশ্চেন, ব্যাংকিং সেক্টরের পুনর্গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? তো গঠন করা হয়েছিল নরসিমহা কমিটি ব্যাংকিং সেক্টরের পুনর্গঠনের জন্য কিন্তু গঠন করা হয়েছিল। মালহোত্রা কমিটি এটা গঠন করা হয়েছিল বিভিন্ন বীমা ক্ষেত্রের জন্য, বীমা সেক্টরের জন্য। আর চেন্নাই কমিটি এটা ব্ল্যাক মানি। নেক্সট কোশ্চেন, পুরুষ বিভাগে ব্লান্ডিওর অ্যাওয়ার্ড 2023 কে জিতলেন? তো পুরুষ বিভাগে জিতেছেন লিওনেল মেসি, আর্জেন্টিনার ফুটবলার তথা ক্যাপ্টেন ছিলেন লিওনেল মেসি। তিনি 2023-এর ব্লান্ডিওর অ্যাওয়ার্ড 2023 জিতেছেন। নেক্সট কোশ্চেন, এমারসন ম্যাঙ্গোয়া সাম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে পুনর্নির্বাচিত হয়েছেন? তো তিনি জিম্বাবুয়ের রাষ্ট্রপতি হিসাবে কিন্তু পুনর্নির্বাচিত হয়েছেন, জাস্ট অনলাইনার ফরম্যাটে মনে রাখবে। নেক্সট কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, ক্লোরোফিলে কোন মৌলটি পাওয়া যায়? তো সবাই জানে কোবাল্ট পাওয়া যায় না, জিঙ্ক পাওয়া যায় না, এই দুটোর মধ্যে কনফিউজিং হয়ে যায়, ম্যাঙ্গানিজ পড়ে এসেছিলাম না ম্যাগনেসিয়াম পড়ে এসেছিলাম। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কিন্তু ম্যাগনেসিয়াম পাওয়া যায়। ম্যাগনেসিয়ামের সংকেত Mg পাওয়া যায়। ম্যাঙ্গানিজের সংকেত Mn পাওয়া যায় না। তো অ্যান্সার হবে
অপশন সি ম্যাগনেসিয়াম পাওয়া যায় কিন্তু ক্লোরোফিলে। তো এই ছিল আজকের ক্লাসে 20টা কোশ্চেন, আশা করি প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থেকে থাকে তো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।